ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ট্রান্সলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো নিয়ম, যে নিয়মগুলো না জানলে যে কোনো রকম ট্রান্সলেশন করার জন্য কিন্তু আমাদের সমস্যা হতে পারে। আমরা আজকে সেইগুলো সম্বন্ধে ডিটেলসে শিখবো এবং এইগুলো যদি তোমরা শিখতে পারো, পুরো ভিডিওটা যদি দেখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা যে কোনো ধরনের পরীক্ষাতে, চাকরি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষাতে, তোমরা সহজেই কিন্তু এই ধরনের যে বাক্যগুলো হয় সেটা কিন্তু সাজাতে পারবে বা লিখতে পারবে। তো দেরি করে না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা লেখা আছে, যেতে হবে, করতে হবে, খেতে হবে, এমন টাইপের বাংলা বাক্য যদি আমরা পাই, যেতে হবে, করতে হবে, খেতে হবে, তাহলে বুঝতে হবে এই বাক্যটা আছে অ্যাকচুয়ালি কিসে আছে। এই বাক্যটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বাক্যের গঠন মানে বাংলা বাক্য অর্থ করে যেটা মনে হবে সেটা কিন্তু ফিউচারকে মনে হবে। ঠিক আছে, মনে হবে ফিউচার, করতে হবে মানে ববে বা মানে ফিউচার, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু প্রেজেন্ট টেন্স হিসাবে আমরা এইভাবে শিখব। তো আমাকে কাজ করতে হবে, অর্থাৎ আমাকে ডিউটি, আমার একটা ডিউটি বা কর্তব্য বোঝাচ্ছে। এই ধরনের কথাকে যখন থাকে তখন ডিউটি বা কর্তব্য বোঝায়। এই ধরনের বাক্য যখন আমরা করব তখন কি করতে হবে, আমরা গঠনটাকে দেখে নিই। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভি ওয়ার্ড। এটা কিন্তু মূল গঠন, আমাকে মুখস্থ করতে হবে। সাবজেক্টের সাথে হ্যাভ টু হ্যাজ টু, তারপরে যে ভাবটা বসবে সেই ভাবটা কিন্তু ভি ওয়ান বা বেস ফর্মে বসবে। এক্সাম্পল দেখে নিই। আমাকে খেলা করতে হবে। দেখো, আমাকে খেলা করতে হবে অর্থাৎ আমার একটা দায়িত্ব, আমার একটা কর্তব্য যেটা করতে হবে, সেই সেন্সে কিন্তু এগুলো বসে। তো উত্তরটা কি, আই হ্যাভ টু প্লে। আমাকে বলতে কিন্তু মি বসবে না, এখানে কিন্তু সাবজেক্টিভ রূপেই বসবে। আই হ্যাভ টু, আয়ের পর যেহেতু হ্যাভ বসে তাই হ্যাভ টু প্লে। প্লে কিন্তু ভি ওয়ান ফর্ম, এখানে কিন্তু কোনো প্লেস বা প্লেইং বা ইডি কিচ্ছু যুক্ত হবে না। পরেরটা কি আছে, তোমাকে গান করতে হবে, তাহলে ইউ হ্যাভ টু সিং। তোমাকে গান করতে হবে, ইউ হ্যাভ টু সিং। এবার আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটা বা গঠনটা আছে সেটা দেখে নিই। যেতে হয়েছিল, করতে হয়েছিল, খেতে হয়েছিল। জাস্ট করতে হবে, যেতে হবে পাস্ট টেন্সে যদি বোঝায় তাহলে কী হবে, সেটা এই বাংলাগুলো হবে। অর্থাৎ আমি করতে বাধ্য হয়েছিলাম, আমার ডিউটি ছিল সেটা করা, এবং সেটা আমি কী হয়েছিলাম, বাধ্য হয়েছিলাম করতে। ঠিক আছে, এমন একটা টোন বোঝাবে বাংলা বাক্যে। এমন একটা টোন থাকলে আমাকে কিন্তু বুঝে দিতে হবে যে এর স্ট্রাকচারটা হবে এইটা, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান। আমরা এক্সাম্পল দেখে নেব। আমাকে কাজ করতে হয়েছিল, আমাকে বই পড়তে হয়েছিল, আমাকে ছবি আঁকতে হয়েছিল, এমন অনেক কথা থাকতে হতে পারে। আমাকে স্কুলে যেতে হয়েছিল। তো এই ধরনের বাক্যগুলো কেমন করতে হয়, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক বা আই হ্যাড টু ওয়ার্ক, এটা বললেও হবে। বা তাকে মাঠে যেতে হয়েছিল, তাহলে কী হবে, হি হ্যাড টু গো টু ফিল্ড। এবার এখানে মনে রাখবে তাকে ইংরেজি কিন্তু হি বা সি হয়। তাকে ইংরেজি কী হবে, হি বা সি। আর তাদেরকে ইংরেজি কী হবে, তাদেরকে যদি বোঝায় তখন হবে দে। ঠিক আছে, তোমাকে যখন বোঝাবে তখন কি হবে, ইউ। আমরা কিন্তু এটা খুব গুলিয়ে ফেলি, আমরা মুখস্থ করব। তাকে বলতে বোঝায় হি বা সি, মেয়ে বা ছেলে যে কোনো একটা হতে পারে। তাদেরকে মানে হচ্ছে দে, তোমাকে মানে ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটা দেখে নিই। যেতে হবে না, করতে হবে না, খেতে হবে না, তাহলে বাক্যটা কি, না সেন্সে রয়েছে। দেখো, না সেন্সে আছে, নেগেটিভ অর্থে আছে। অর্থাৎ যেতে হবে, এই যে কথাটা ছিল যেতে হবে, খেতে হবে, যে কথাগুলো ছিল, তার যে না বোধক অর্থ যখন হবে তখন তার গঠন কি হবে। তোমাকে স্কুল যেতে হবে না, তোমাকে বই পড়তে হবে না, তোমাকে ছবি আঁকতে হবে না, তোমাকে গান করতে হবে না, এই ধরনের যখন কথা থাকবে তখন আমি কি করব, তখন আমরা করব সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান। স্ট্রাকচারটা ভালো করে দেখো, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান, এটা কিন্তু স্ট্যাবলিশ ফরমেশন। যদি কারোর মনে হয় যে ফরমেশনটা কেমন যেন লাগছে শুনতে, অ্যাকচুয়ালি এগুলো যেহেতু গ্রামাটিক্যাল বিষয়, এটা সব বইতে পাওয়া যায় না বা থাকে না। তোমরা যে কোনো ভালো ট্রান্সলেশনের বই বা এই ধরনের গ্রামার বইয়ে কিন্তু এই ধরনের ফরমেশন হামেশাই পাবে, এটা সঠিক একদম। এই ডু নট ডাজ নট কী করে হবে চলো আমরা দেখে নিই। আমাকে মাঠে যেতে হবে না, তাহলে আমাকে মাঠে যেতে হবে না এই কথাটা লেখা আছে। তাহলে হবে না মানে না বোধক বাক্য, তখন কিন্তু এই ফরমেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি করব, আই ডু নট হ্যাভ টু গো ফিল্ড।
আই ডু নট হ্যাভ টু গো ফিল্ড। এবার অনেকে দা বসাতে পারো, কিন্তু দা বসাবে না, ফিল্ড জাস্ট দা টিকেল দা ছাড়া বসাবে। এবার আই আই আছে বলে কিন্তু এখানে ডু বসেছে, ঠিক আছে, আই আছে বলে ডু বসেছে। যদি ইউ থাকতো তবুও ডু হতো, উই থাকলে ডু বসতো, দে থাকলে ডু বসবে, তাহলে আই ইউ উই দে থাকলে ডু বসবে। কিন্তু যদি হি থাকে, শি থাকে, বা ইট থাকে, বা নাম থাকে, তখন কিন্তু এদের সাথে কি বসবে, ডাজ বসবে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। শুধু নট দিয়ে কিন্তু এই ধরনের বাক্য হয় না। ডু নট বা ডাজ নটের যে গল্পটা, এই হচ্ছে নিয়ম। থার্ড পার্সন হলে তখনই বসবে হচ্ছে ডাজ, অন্য সময় ডু ভার্বের ব্যবহার করতে হবে। তাকে আসতে হবে না, তাকে মানে আমরা কি শিখলাম, হি বা শি। তাহলে হি ডাজ নট হ্যাভ টু কাম, ডাজ নট হ্যাভ। এখন প্রশ্ন হচ্ছে যে এই হ্যাভটা কেন বসছে। এই হ্যাভটা হচ্ছে যখন ডু, ডিড বা ডাজ বসে যায় বাক্যে, তারপরে সবসময় বেস ভার্ব বসে, বেস। অর্থাৎ আমরা জানি যে হির পরে কি বসে, হির পরে বসে হ্যাজ বসে। কিন্তু যখন আমি বসাচ্ছি হির পরে ডাজ বসাচ্ছি, তাহলে হির পরে যেটা এস যুক্ত ভার্ব নেওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু কখনোই আমি আর হ্যাজ বসাতে পারবো না, আমাকে কি বসাতে হবে, মূল ভাব চলে আসতে হবে, মনে থাকবে। তাহলে ডু ডিড ডাজ যদি বাক্যে বসে তারপরে কিন্তু আর হ্যাজ বসে না, হ্যাডও বসবে না, সবসময় হ্যাভ, মূল ভার্ব হ্যাভ এটাই বসবে। এটা কিন্তু অনেকে বুঝতে পারো না, তোমরা কিন্তু জিনিসটা ভালো করে শিখে নেবে। তাহলে উত্তরটা নিয়ে বুঝতে পেরেছো, তাকে মানে হি ডাজ নট হ্যাভ টু কাম। এবার আমরা পড়বো যেতে হয়নি, করতে হয়নি, খেতে হয়নি। এই কথাটা কিসের থেকে এসছে, যেতে হয়েছিল যেটা আমরা পাস্ট টেন্স করেছিলাম, বা যদি বলি করতে হয়েছিল যেটা করতে হবে পাস্ট ফর্ম হিসেবে পড়েছিলাম, তার যদি না বোধক করতে হয় তাহলে কিন্তু এই নিযুক্ত হয়নি 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 এই কথাগুলোকে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে যেতে হয়নি এসছে কোথা থেকে, না যেতে হয়েছিল, না বোধক হচ্ছে যেতে হয়নি। তাহলে যেতে হয়নি বোঝাতে তাহলে আমাকে কিসের ফর্মেশন ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু ভি। এই দেখো ডিড দেখতে পাচ্ছ, এই ডিডটা বসেছে, তাহলে মূল ফর্মেশন কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান, এটা মূল ফর্মেশন ছিল। ওকে, তাহলে এখন আমি কি নিয়ে এসেছি, এখন সাবজেক্টের পরে কি নিয়ে এসেছি, ডিড নিয়ে এসেছি। তাহলে আগে ছিল হ্যাড, এখন এসছে ডিড, তাহলে পাস্ট ফর্ম বসানো হয়ে গেল, সাবজেক্টের পর যেমন ছিল, এখানে পাস্ট ছিল, এখানে পাস্ট বসিয়েছি। এবার আমি যে এখানে নট বসবো, তাহলে কিন্তু এই হ্যাডটাই কিন্তু এখানে আসবে, কিন্তু হ্যাডটা হ্যাড হিসাবে আসবে না, আমাকে কী হিসেবে আসবে, এর যে বেস ফর্ম আছে বা ভি ওয়ান ফর্ম, সেই হ্যাভটা কিন্তু এখানে আসে। এটা অনেকে বুঝতে পারো না। ডিড নট হ্যাভ, এই হ্যাভটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাডের থেকেই এসছে, হ্যাডের বেস ফর্ম হ্যাভ হিসাবে, কারণ আগে ডুডি ডাস বসিয়ে দিলে পরে সবসময় ভি ওয়ান ভার্ব বসে, তাই। খুব সিম্পলি তোমরা এই ফর্মেশনগুলো খুব সিম্পলি বুঝতে পারবে, এবং যদি একটু বুঝে মুখস্থ করে লিখতে পারো, কয়েকবার মুখস্থ করে লিখলে ইজি হয়ে যাবে, একদম অসুবিধা হওয়ার কথা নাই। এবার আমরা দেখব যে বাক্যগুলো কি আছে। তাদের কাজ করতে হয়নি, দে ডিড নট হ্যাভ টু ওয়ার্ক, তোমাদের গাছ লাগাতে হয়নি, ইউ ডিড নট হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পড়বো উচিত ছিল কথা থাকতে। উচিত ছিল বলতে কি বোঝায়, শুধু উচিত মানে হচ্ছে শুড, ওকে, শুধু উচিত মানে শুড। তোমার যেমন বলে তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, এই যে কথাটা যদি বলি তোমার যাওয়া উচিত, তো এই বাক্যটা কিন্তু বর্তমান কালে বসে আছে, বর্তমানে দাঁড়িয়ে প্রেজেন্ট টেন্সে তুমি রিপ্রেজেন্ট করছে। তাহলে কি হবে ইংলিশটা, ইউ শুড গো। এবার যদি এখানে থাকতো হি থাকতো, তবুও কিন্তু শুড বসাতাম এবং গোই বসাতাম। মানে শুড যখন বাক্যে বসবে তারপরে সবসময় ভি ওয়ান, মানে যে কোনো মোডাল ভার্বের পরে ভি ওয়ান ভার্ব বসে। এখন এগুলো তো প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে, এবার হি বলে এখানে গোর সাথে কিন্তু এস বাই এস যুক্ত হবে না, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। শুডের পরে সবসময় কিন্তু বেস ফর্ম বসে, সে হি বসুক, সি বসুক, যেই বসুক, সবসময় কিন্তু গো হবে। কিন্তু যদি বাক্য থাকে উচিত ছিল, অর্থাৎ আগে করা উচিত ছিল, যেটা তুমি করোনি, উচিত ছিল আগে, ছাতা আনা উচিত ছিল, বই পড়া উচিত ছিল, এমন ধরনের যদি বাক্য থাকে,
যেটা আগে করা উচিত ছিল অতীতকালে, কিন্তু তার উত্তর কি হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3। এই শুড হ্যাভটা হচ্ছে কিন্তু উচিত ছিল, অর্থাৎ আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মোডাল ভার্ব কিন্তু প্রত্যেকটা মোডাল ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্স হিসেবেই ব্যবহৃত হয়। ন্যারেশনে আমরা ক্যানের পাস্ট ফর্ম কুড করতে দেখি, এটা যেমন ঠিক, কিন্তু এই কুড কিন্তু আবার বর্তমান কালেও ব্যবহার হয়। কুড ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার যদি বলি, এটা কিন্তু কখনোই পোলাইটিকস হিসেবে ব্যবহার হয়, পাস্টকে রিপ্রেজেন্ট করে না, বর্তমানকালকে রিপ্রেজেন্ট করে। তাহলে কুড, মাইট, মে, যত মোডাল ভার্ব আছে তাদের কিন্তু কখনোই বলা যাবে না এটা সব পাস্ট ফর্ম। মের পাস্ট ফর্ম মাইট নয়, ক্যানের পাস্ট ফর্ম কুড নয়, বা উইলের পাস্ট ফর্ম উড নয়। উইলের পাস্ট ফর্ম উড নয়, এইগুলো কখন উড হবে, কখন কুড হবে, ন্যারেশন চেঞ্জ করার সময় হবে। এবার বর্তমানে দেখা যায় মডার্ন ইউজে আমরা কিন্তু এত ডিটেলসে যাই না, আমরা কিন্তু সরাসরি ক্যানে পাস্ট ফর্ম কুড করি, এটা এখন চলছে মডার্ন ইউজে, কিন্তু চলছে এগুলো, ক্যানে পাস্ট ফর্ম কুড চলছে, মেড পাস্ট ফর্ম মাইট চলছে। কিন্তু গ্রামারে, যেটা ব্রিটিশ যে গ্রামার আছে সেখানে বলা আছে কোনো মোডালকে যদি পাস্ট টেন্স করতেই হয়, অর্থাৎ অতীতকালে কোনো বিষয়কে বোঝাতে হয়, তাহলে এরপরে মোডালের পরে অবশ্যই একটা হ্যাভ এবং তারপরে ভি3 করো, অর্থাৎ মোডালের সাথে পারফেক্ট করে দাও, তবেই সেই জিনিসটা কিন্তু পাস্ট টেন্স হবে, এটা কিন্তু বলা আছে। যদিও এটা কম্পিটিটিভ পরীক্ষা বা আমাদের পড়াশোনা ছাড়া বাইরে কিন্তু ব্যবহার খুবই কম, স্পোকেন ইংলিশে খুব একটা ব্যবহার হয় না, তবে এই উচিত ছিল ব্যাপারটা কিন্তু সব জায়গায় আছে, সেটা স্পোকেন ইংলিশ হোক বা গ্রামাটিক্যাল হোক, আমাদের কিন্তু শিখতে হবে। তো কী ছিল উত্তর? তোমার ছাতা আনা উচিত ছিল। দেখো এখানে যেটা বলবো যে এখানে প্রশ্ন চিহ্নটা আমি কেটে দেবো, এটা দরকার নেই, দিয়ে আমরা মূল উত্তরে যাব, সেটা কি? ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা। ঠিক আছে, এই প্রশ্ন চিহ্ন কেটে দেবো, এটা প্রশ্ন চিহ্ন হবে না। ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা আনা উচিত ছিল। এরপরে কি? তার কাজ শেষ করা উচিত ছিল। হি শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো এখানে যে হির পরে কিন্তু শুড বেড়েছে, শুড দেওয়ার কিন্তু এখানে হ্যাজ বসেনি, ভালো করে লক্ষ্য করো, হ্যাজ কিন্তু বসেনি। কেন? কারণ হির পরে তো শুড বসে গেছে, শুডের পরে কিন্তু বেস ফর্ম বসে হ্যাভ, ভি1, তাই হ্যাভ বসেছে, সেই জন্য কিন্তু এখানে হ্যাজ বসবে না। আর হ্যাভের পরে বসে ভি3, ফিনিশড দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখে নেব কি আছে। কথা আছে, আসার কথা আছে, বলার কথা আছে, এমন আছে আমার একটা গল্প বলার কথা আছে, আমার একটা বই লেখার কথা আছে, আমার ওখানে যাওয়ার কথা আছে, আমার সেটা কেনার কথা আছে, এই ধরনের কথা আছে যখন আছে, এই কথা আছে কথা যখন থাকবে তার ফরমেশন কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভি1। এইগুলো কিন্তু সব কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। দারুণ একটা ইন্টারেস্টিং আমাদের ভিডিও হচ্ছে, তোমরা পুরোটা দেখবে। সাপোজ টু, অ্যামিজার প্লাস সাপোজ টু মানে কথা আছে, তাহলে আমরা বলতে পারি কথা ছিল, তাহলে কি হবে? কথা ছিল, এটা বলতেই পারি, দেখি এটা কিন্তু ওয়াজার হয়ে যাবে, জাস্ট ওয়াজার করে দেবো, তাহলে কথা ছিল, এটা করা যাবে। আমার আসার কথা ছিল, এটা করা যাবে, কিন্তু কথা ছিল আলাদা একটা ফরমেশন আছে, সেটা আমরা পরে দেখব। তো আপাতত আমরা যে সাপোজ টু স্যার দেখে নিই। আমার বন্ধুর গাড়ি কেনার কথা আছে। মাই ফ্রেন্ড ইজ সাপোজ টু বাই এ কার। আমার বাড়িতে আসার কথা আছে, মানে তুমি আমাদের বাড়িতে আসবে, এটা কথা আছে। ইউ আর সাপোজ টু কাম মাই হাউস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটা দেখে নিই। সম্ভবত আসছে বা আসতে চলেছে, কিনতে চলেছে, বলতে চলেছে, হতে চলেছে, এমন কথা। সম্ভবত, এই সম্ভবতর সাথে যদি এই কথাগুলো থাকে, এটা বিসর্গ চিহ্ন হবে। আসছে বা আসতে চলেছে, তাহলে কি হবে? শুধু আসতে চলেছে তার একটা আলাদা ফরমেশন হয়, কিন্তু সম্ভবত আসতে চলেছে তার ফরমেশন কি হবে দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস লাইকলি টু প্লাস ভি1, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস লাইকলি টু প্লাস ভি1, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যে গঠনটা আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস লাইকলি টু প্লাস ভি1 গঠনটা আছে, সেই গঠনটা যদি আমরা দেখি, তার বাংলাটা কি আছে? সে সম্ভবত একটা গাড়ি কিনতে চলেছে, তাহলে কী হবে ইংলিশটা? হি ইজ লাইকলি টু বাই এ কার। তারা সম্ভবত শীঘ্র বাড়িতে আসছে, মানে কোথাও আছে, হয়তো আসছে। দে আর লাইকলি টু কাম হোম সুন। আমরা শিখবো একটা ফরমেশন, যেটা হচ্ছে দরকার নেই এমন কথা। বলার দরকার নেই, করার দরকার নেই, যাবার দরকার নেই, শোনার দরকার নেই,
এই ধরনের দরকার নেই যখন কথাগুলো থাকে তার ফরমেশন কী হয় এবং বাক্যগুলো কীভাবে সাজাতে হয়। দেখো এই ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নো নিড টু প্লাস V1। সাবজেক্টের পরে একটা হ্যাভ হ্যাজ বসাবো, নো নিড টু প্লাস V1 বসাবো। তাহলে এই বাক্যটার গঠনটা হচ্ছে হ্যাভ হ্যাজ কিন্তু মূল গঠন। এবার হ্যাভ আর হ্যাজ কখন বসে, যেটা সাবজেক্ট হবে হি সি ইট থাকলে হ্যাজ বসে, সেটা আমরা দেখে নেব। তোমার সাথে আমার কথা বলার দরকার নেই, তোমার সাথে আমার কথা বলার দরকার, তাহলে এখানে কথাটা কে বলছে? আমি। তাহলে কী হবে অ্যান্সারটা? I have no need to talk with you. I have no need to talk with you. আমার সেখানে যাওয়ার দরকার নেই। I have no need to go there. বোঝা যাচ্ছে কি বলছি? I have no need to go there. এবার আর একটা গঠন দেখে নেব, বাংলা গঠন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা গঠন। কোনো কিছু হতে চলেছে, খুব কমন একটা কথা, কোনো কিছু হতে চলেছে। এই কথাটা যদি কোথাও থাকে, শুরু হতে চলেছে, ঘটতে চলেছে, বলতে চলেছে, করতে চলেছে, কোনো কিছু হতে চলেছে মানে এরকম থাকবে, তো তার যে গঠনটা সেটা কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাবাউট টু বা গোয়িং টু প্লাস V1। সাবজেক্টের পরে কী বসবে? অ্যামিজার বসবে, অ্যাবাউট টু হতে পারে বা গোয়িং টু, যে কোনো একটা হবে, তারপরে একটা V1 ভার্ব বসবে। প্রত্যেকটা জায়গায় দেখছো টু এর পরে কিন্তু V1 ভার্ব বসছে। তো কেমন হয় বাংলাটা? শীঘ্র অনুষ্ঠানটি হতে চলেছে। দ্য প্রোগ্রাম ইজ গোয়িং টু বিগিন সুন। বিগিন সুন, তাহলে এখানে কি বুঝলে? যে টুর পরে যে V1টা হচ্ছে সেটা হচ্ছে শুরু। এই যে শুরু হতে চলেছে, হতে চলেছে মানে কি? এটা শুরু হতে চলেছে, অ্যাকচুয়ালি সেন্সটা হচ্ছে শুরু। এই শুরু সেন্সটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করেছি বিগিন হিসেবে। পরেরটা কি? তারা একটি বাড়ি তৈরি করতে চলেছে, তাহলে দে আর গোয়িং টু বিল্ড এ হাউস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন করে আমি ফরমেশনগুলো করাচ্ছি। এবার আমরা শিখবো যে কোনো কিছু শুরু হতে চলেছিল বা হতে চলেছিল বোঝাতে কী ফরমেশন হয়? সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস অ্যাবাউট টু বা গোয়িং টু প্লাস V1, এটা হচ্ছে কিন্তু গঠন। এবার এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ফরমেশনের উপর দাঁড়িয়েই কিন্তু পাস্ট টেন্স করেছি, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ছিল কি অ্যামিজার, সেটাই কিন্তু করেছি পাস্ট টেন্সে ওয়াজার, সেম রয়েছে, শুধু অ্যামিজার জায়গায় ওয়াজার হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাদের কটা ফরমেশন দেখে নেবো, যেটা বাংলা থেকে ইংরেজি করতে হবে। তারা একটি বাড়ি তৈরি করতে চলেছিল, এই বাক্যটা কি হবে? দে ওয়ার গোয়িং টু বিল্ড এ হাউস। দে ওয়ার গোয়িং টু বিল্ড এ হাউস। দেখো টুর পরে কিন্তু V1 ফর্ম হয়েছে বিল্ড। অনুষ্ঠানটি শুরু হতে চলেছিল, দ্য প্রোগ্রাম ওয়াজ গোয়িং টু স্টার্ট বা বিগিন বলতে পারো। লোকটি প্রায় মরতে চলেছিল, মানে প্রায়, তাহলে কী হবে? দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই। এবার এই যে এখানে প্রায় কথার জন্য তোমরা কিন্তু অলমোস্ট কথা কিন্তু বলতে পারো। দ্য ম্যান ওয়াজ অলমোস্ট অ্যাবাউট টু ডাই বা গোয়িং টু ডাই, এটা কিন্তু তোমরা যুক্ত করবে, ঠিক আছে? অলমোস্ট কথা কিন্তু এই প্রায় কথার জন্য কিন্তু যুক্ত করবে, মনে থাকবে। তাহলে ফরমেশনটা বুঝতে পারলে ওয়াজ আর প্লাস অ্যাবাউট টু বা গোয়িং টু বসে কোনো কিছু শুরু হতে চলেছিল বা হতে চলেছিল এই সেন্সে। এবার আমরা দেখে নেব যে এর নেগেটিভ বাক্যটা কি। কোনো কিছু শুরু হতে চলেছিল বা হতে চলেছিল কিন্তু হয়নি, নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থে কী বসে? সেম ফরমেশন বসবে V1 পর্যন্ত, সেম ওয়াজার দিয়ে, কিন্তু লাস্টে বসবে বাট ডিড নট, মনে থাকবে। লোকটি মরতেও মরল না। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু বা গোয়িং টু ডাই বাট ডিড নট। বাটের পরে কিন্তু কোনো প্রোনাউন বসবে না, কারণ সেম সাবজেক্ট দ্বিতীয়বার প্রোনাউন নেবে না অ্যান্ড বা বাট দ্বারা যুক্ত হলে। পরটা কি আছে? সে যেতেও গেল না, তাহলে কী হবে বাক্যটা? হি ওয়াজ অ্যাবাউট টু গো বাট ডিড নট। সে ট্রেন থেকে পড়তেও পড়ল না। হি ওয়াজ অ্যাবাউট টু ফল ফ্রম দ্য ট্রেন বাট ডিড নট। সে গাছ থেকে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু পড়লো না। আমি সমস্ত ধরনের বাংলায় যেভাবে হয় আমি কিন্তু তোমাদের করে দিচ্ছি, তোমরা কিন্তু এই ধরনের কিন্তু বাংলা বাক্য দেখলেই এই ফরমেশনগুলো ব্যবহার করবে। উত্তরটা হবে হি ওয়াজ অ্যাবাউট টু ফল ফ্রম দ্য ট্রি বাট ডিড নট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফরমেশনগুলো কীভাবে করতে হয়। এই ধরনের ফরমেশন কিন্তু আমরা কিন্তু সহজেই যে কোনো ট্রান্সলেশনে কিন্তু দেখতে পাই। যারা খুব বেশি করে এই ধরনের ট্রান্সলেশন প্র্যাকটিস করবে তারা কিন্তু সহজেই যে কোনো রকম ফরমেশন করতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আগামীতে আরও এই ধরনের ভিডিও আসছে, তোমাদের প্রত্যেক কিন্তু আমরা ইংলিশে স্কিল করার চেষ্টা করব।